থানার গোলঘরে পলাশ যখন ঢুকছিল অস্বাভাবিকভাবে অন্তুর গা ঝাঁকুনি দিয়ে উঠছিল। শীতের মরশুম, তব গা ঘেমে উঠছিল। পলাশের ঠোঁটের ওই মিচকে হাসি, জলজলে চোখ দুটো তীরের ফলার মতো নাকের পাটা ধরালো অস্ত্রের মতো বিদীর্ণকারী। এমন সময় নারী মন অন্তুকে ঘেন্না করে, ভয়ে জড়িয়ে যাওয়ার মানসিকতা। বারবার পলাশের সেই ছোঁয়াগুলো শরীর ছুঁয়েছিল অন্তুর মনে মনে কৃতজ্ঞ জয়েরূপ আমিরের উপর। পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ, একটু উত্তেজিত হয় না। থানায় কথাবার্তা বলেছিল খাঁটি শুদ্ধ ভাষায়, শিক্ষার প্রয়োগ করেছিল, খুব গুছিয়ে আইনকে বিভ্রান্ত করা চাল। কিছুদিন সময় পাওয়া গেল পলাশের কাছে। ব্যাপারটা এমন প্রমাণিত হলো অন্তুদের পরিবার ঋণ খেলাপি করছে, আর পলাশ নিতান্ত উদার। সে লিখিত সময় পেরিয়ে যাবার পরেও সময় দিচ্ছে। বেরিয়ে যাওয়ার সময় চট করে এক ঝলক অন্তুর দিকে তাকিয়েছিল পলাশ। ওই সময়টুকুর মাঝে পলাশের ঠোঁটে খেলছিল খুব সূক্ষ্ম হাসি। সেই হাসিটা জয়ের ঠোঁটে কোনো বহুবার লক্ষ্য করেছে সে। পলাশের চোখ যেন বহুদিন ধরে খুঁজেছে অন্তুকে। আন্তিক পাশেই ছিল। মুস্তাকিন আগে হাঁটছিল। থানার সদর ঘরে বসে আন্তিক বলল, আব্বু এখন মোটামুটি সুস্থ মুস্তাকিন, তবে সময় হলে আমরা কালই রওনা হব কুড়িগ্রাম। দেরি করার সাহস পাচ্ছি না। আমার সময় হবে, কালই যাই এক দফা। এমন নয় যে একদিন একবেলা গেলে কাজ হাসিল হয়ে যাবে, দু একদিন ঘোরাঘুরি করতে লাগতে পারে। পকেট থেকে সিগারেট বের করতে করতে আজ আর ইতস্তত করল না সে। অন্তুর দিকে প্যাকেট ইশারা করে বলল, কেনাই? অন্তু সামান্য মাথা নাড়িয়ে অন্যদিকে ফিরল। সিগারেটের টান দিয়ে মুস্তাকিন বলল, অন্তুকে একা রেখে যাবেন? হ্যাঁ, একাই থাকতে হবে। ওর ভাবিকে গতকাল ওই বাড়ি রেখে এসেছি। এখানে যেসব চলছে এর মধ্যে অসুস্থ শরীর আরও কষ্ট পেত। অন্তু অনেকক্ষণ ধরে কিছু বলতে চাচ্ছিল। মুস্তাকিন তার খুঁজে বলল, কিছু বলবেন? আখিদের ওই বাড়িতে যা দেখেছে। অন্তু তা আপাতত চেপে গেল, শুধু বলল, চাঁদনির মানে ওই ভিকটিম মেয়েটার ভাবি এবং মা এখন কোথায় থাকে সেটা জানেন? বডি পাঠিয়েছিলেন, আমি দেখা করতে চাই ওদের সাথে। মুস্তাকিন কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে, পরে বলল, আমি পাঠাইনি বডি, থানা থেকে পাঠানো হয়েছিল। আমাদের ভিকটিম ডিপার্টমেন্ট ভিকটিম বডি নিয়ে বিশেষ কাজ করে না। আমি জেনে আপনাকে জানাবো। তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করা। মুস্তাকিন চলে গেল। থানা সদরঘর ফাঁকা দেখলো। অন্তু উঠে এগিয়ে যেতে অন্তিক ডাকলো, অন্তু, মুখে ওড়না চেপে বাইরে বের হ। অন্তিকের কণ্ঠস্বর রুক্ষ। মুস্তাকিন ওভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারেনি, তবু খুব কষ্ট হচ্ছিল। অন্তু পেছন ফেলল না, সামনে এগিয়ে যেতে যেতে বলল, যাওয়ার সময় ওভাবে এসেছি ওভাবেই যাব। একটা ভুল করেছি জীবনে, তার জন্য তুই মূল্য চুকিয়েছিস মানছি, কিন্তু তাই বলে এতটা বোধহয় অপদার্থ পুরুষ হয়ে যায়নি যে বোনকে রাস্তায় প্রদর্শন করাতে করাতে নিয়ে যাব। আসার সময় সাথে ছিলাম না আমি, তখনকারটা মাপ, এখন আছে, মুখ ঢেকে ফেল, নয়তো তোকে থাপড়াই মারার অধিকার হারাইনি আমি আমার এক ভুলের মাধ্যমে। আমার ভুলের জন্য তোকে যা পোহাতে হয়েছে তার বদলে যে কোনো সাজা দে, চলবে। তাই বলে আমি তোর পর্দার ব্যাপারে শাসন করতে পারবো না এমনটা মোটেও নয়। বহুদিন পর অন্তিকের মতো কথা বলল। অন্তু তাতে ফিরে তাকিয়ে তাচ্ছিল্যে হাসে। অনিচ্ছাকৃত পাপেরই যদি এত বড় মূল্য চুকাতে হয়, তাহলে না জানি ইচ্ছাকৃত পাপ করলে কতটা মূল্য দিতে হবে। ইচ্ছাকৃত পাপ করব না আমি কখনো, করলেই বাকি আর কিছু হারানোর নেই। যা হারানোর তা আর গায়ে লাগবে না, করতে পারিস। আন্তি কেমন করে জানি হেসে উঠল। তোর কথা এত ধার কেন রে? এই ধার কাজে লাগে না সবসময়, অযথা। মুখ ঢেকে ফেল অন্তু। তুই আমাকে ঘেন্না করতেই পারিস, তাতে আমি আমার কর্তব্য পালনে দ্বিধাবোধ করতে পারি না। তুই জুয়ারুদের চেয়ে বেশি নিকৃষ্ট, তা স্বীকার করতে তুই ভয় পেতেই পারিস, তাতে আমি তোকে ঘেন্না করতে একটুও দ্বিধাবোধ করব না। অন্তু বেপরা পায়ে হেঁটে এগিয়ে গেল। আন্তিক দ্রুত এগিতে পা মেলালো। তখন অন্তুর মুখটা অন্যায় আবৃত। আন্তিক প্রশান্তি মুচকি হাসলো। ছোটবেলা থেকে অন্তু কঠোর ব্যক্তিত্বের মুখোশ নিজে আবৃত করে রেখে উঠেছে। বয়সের চেয়ে ব্যক্তিত্বের ওজন ভারী লাগে। অনুশোচনাটুকু গিলে ফেললো আন্তিক। অন্তু রাস্তা পার হতে শেখেনি, আব্বুর হাত ধরে পার হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না সে। আন্তিক সেদিন আলতো করে বোনের হাতটা চেপে ধরল। রাস্তা পার হতে হতে ধীর আওয়াজে বলল, আমাকে ক্ষমা করার ইচ্ছে আছে তোর অন্তু? আমি পুরো জীবন অপেক্ষা করব, মাসুলও দেব সব রকমের। তোকে ঘেন্না কাটাতে বলবো না আমার উপর থেকে, শুধু মুখ ফিরিয়ে থাকিস না। ক্লাব ঘরে একটা আয়োজন করা হয়েছে। হামজা খুব শীঘ্রই পৌরসভার মেয়র
পদে অধিষ্ঠিত হবে। জয় আর কবির মিলে বিরিয়ানি রান্না করছে। জয় ভালো বিরিয়ানি রাঁধতে জানে, ছেলেদের খাওয়ানোর মতো প্রায়। মাজারের হাতে গুলি খাওয়া লতিফ হামজা এক লম্বা ছুটি দিয়েছে। অসুস্থ শরীর, তার উপর পরিবার থেকে এই অবস্থায় সায় থাকে না আবার সেই প্রাণঘাতী কাজে পুনরায় যোগ দেওয়ার। হামজা তার পরিবারকে খরচা বহুদিন চালিয়েছে, সম্পূর্ণ চিকিৎসায় নিজের টাকায় করেছে। এখন বেশ সুস্থ, বলা চলে পুরোপুরি ঠিকঠাক। দলের ছেলেদের উপর হামজার অবদান অপরিসীম। লতিফ খেতে খেতে বলল, এত ভালো রান্না কই থেকে শিখছে জয়? মনে হচ্ছে বাড়ির মহিলাদের হাতে বিরিয়ানি খাওয়াচ্ছি। হামজা বসেছে সোফায়, জয় শুয়েছে টান হয়ে হামজার কোলে মাথা রেখে। পা দুটো তুলে রেখেছে সেন্টার টেবিলের উপর, ভিডিও গেমস খেলছে ফোনে। জয় খুব দুঃখিত স্বরে বলল, জীবনে বেশি বেশি চিল মারতে যাইয়া আর এসব বান্দরের পাল খাওয়াতে পিকনিকে এত করছি। রান্নার হাত গ্রীষ্মকালীন আমের মতো পাকা ভাই। খান খান খালি খালি একটু দোয়া করেন আমার জন্য, যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। একটা একটা একা রাত কাটাতে চাই না, খুব দুঃখে আছি, আর্জেন্ট বউ দরকার। সকলে হেসে উঠল। জয় ফোনে চোখ রেখে হঠাৎ আনমন হয়ে বলল, আরমিন আবার আসছিল এই বাড়িতে। আচ্ছা, ওই ছেলের জীবনে দুঃখের কি খুব অভাব? দড়ি ছিঁড়ে মারা খেতে চারিদিকে যেচে পড়ে ঘুরে বেড়ায় দুঃখ জোগাড় করতে। হামজা জিজ্ঞাসা করছিল, ওখানে কেন গেছিল? জয় হাসলো, হুমায়ুন আহমেদের উপন্যাস পড়েছিলাম, সুন্দরী চেংড়ি বোকা হয়। আসলো ওই শালি একটু বেশি সুন্দর তো, মাথায় মাল কম, শরীর ধার পড়ে চুলায়, ওই শালি পানি চাপে পাছায়। তাহলে কি হইব? না জানি কী সব দৃশ্য দেখে আসছে। কলেজে ওজন কতখানি হইলে এত কিছু পড়েও থামে না। এই তোরা ওই শরীরে যাইয়া কইয়া আসিস, ওর সাথে সামনে কি কি হইতে পারে? তুই নিজে দেখছিস ওকে? হ্যাঁ, দুপুরে এইখানে ঘুমাইছিলাম, বিকেলে উঠে পেছনের বারান্দায় দাঁড়াইয়া এক নজর দেখা হয়ে গেল। হামজা সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে সোফায় হেলান দিয়ে বসলো। হতে পারে দেখেনি কিছু, দেখলেও বিশেষ কিছু দেখার কথা না। ওই বাড়িতে মহিলাদের খুঁজতে এসেছিল, এখন কি সেসব পড়ে আছে ওখানে? তাই তো থাকার কথা, ওসব দেখেছে আমি নিশ্চিত। আর দেখলে শ্বশুরবাড়ি জানবে, সেই ডাবল নিশ্চিত। তুমি খালি ভাবো কতখানি সাহসের দরকার ওসব দেখে চুপচাপ বেরিয়ে আসা। লতিফ ভেসে উঠল, সাহসের যদি নাই থাকবে তাহলে কি আর তোমার মুখে খাবলা ধইরে থুতু মারে? ওইডারে তো বোঝা যায় মাইয়ের কলেজ 12 হাত। সকলের মাথায় বাজ পড়ল কথাটা শুনে, কিন্তু জয়ের মুখে অপমান নেই। সে খুব দুঃখের সাথে বলল, হ্যাঁ, কামটা ভালো করেনি মাগার। জয় হেসে ফেলল। হামজা জয়ের সেই হাসিটা কেড়ে নিয়ে চট করে হেসে লতিফের দিকে তাকিয়ে, আপনি কি করে জানলেন এসব লতিফ ভাই? আপনার তো জানার কথা নয়। আধ খাওয়া সিগারেট 2 আঙ্গুলে চেপে ধরে নেভালো, তাতে বোধহয় হাতের পুরো চামড়া অল্প খানিকটা সেক লাগলো। আবার তাকালো লতিফের দিকে। ভাবছিলাম খাওয়া শেষ হলে আপনাকে জিজ্ঞাসা করব। আপনি নিজের থেকে খুব ফাস্ট। সিগারেটে অ্যাশট্রে ফেলে বলল, এইসব লাইন বাটপারি করতে গেলে সতর্কতা খুব জরুরি। এখানে সবাই খেলোয়াড়, সবাই মাথা ফুল স্পিডে ঘোড়া কাটা মেশিনের মতো চলে। স্বল্প একটু ভুল হলেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আপনার আরও সতর্ক হওয়া উচিত ছিল। হাস্যজল চোখে কথাগুলো বলে আরাম করে উঠে দাঁড়ালো হামজা। উঠে বসলো জয়, ফোনটা পাশে রেখে হাত দুটো হাঁটুতে গেড়ে পিঠ বেঁকিয়ে বসলো। চোখ হাসছে তার। শার্টের কলারের উপর দিয়ে শিকল আকৃতির চেন ঝুলে আছে নিচের দিকে, তাতে ইংরেজি হরফে JL লকেট। বাঁ হাতের রিসলেটটা কবজি থেকে কনুইয়ের উপর পড়ে রইল। পরনে সাদা ধপধপে লুঙ্গি, তার উপর কালো জ্যাকেট। পাড়া ক্লাব এমনি চলাচলে তাকে কোনো সময় ফর্মাল পোশাকে দেখা যায় না। লুঙ্গি শার্ট চামড়ার জুতোই চলে। গ্রাম্য মোড়লের মতো দেখতে লাগছে ওকে। পাশে হামজা দাঁড়িয়েছে, সাদা পাঞ্জাবি পরিহিত, কালো শাল জড়ানো, ঠোঁটের কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিফের দিকে। হামজা মিটমিট করে হাসছে। এই হাসি লতিফের উপর করা সবটুকু ন্যায়পরায়ণ হিসেব শুষছে। কোন দিন ফাঁক দিয়ে না হামজা লতিফের ভরণ পোষণে তার দাম সে আস্তে করে আদায় করে নিবি। এই হাসির দ্বারা লতিফের দ্বারা প্রতারিত হবার দুঃখটুকু ঢাকতে চায়। লতিফ আর খাওয়া উঠছে না। সে বুঝতে পারছে আজ তাকে এমন আপ্যায়ন করে এখানে আনা হচ্ছে। জয় হায় হায় করে উঠল, আরে আরে করছেন কি লতিফ ভাই? আমি কি জানোয়ার নাকি যে খাওয়া অবস্থায় মারবো আপনাকে? হোক সে যত বড় জোচ্চার বা বিশ্বাসঘাতক। খাওয়া শেষ করুন, আরামসে কথা বলি। এ কবির, আমার জন্য 1 প্লেট আনতো, লতিফ ভাইয়ের সাথে বসে খাবো। যা।
লতিফ ছটপটে উঠল। হামজা শালটা ডান কাঁধে তুলে নিয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি। এখানে থাকা ঠিক হবে না। আপনার হল নতুন মেয়র, আমার কিছু নৈতিক দায়িত্ব আছে। আমার সামনে কোনো অকাম ঘটবে আর তাকিয়ে দেখব, কিছু তো করব না, এটা ঠিক না। দুদিন আগে অনেক বিশ্বাস করে জনগণ ভোট তুলে দিয়েছে আমায়। কাজ ফুরলে তুই দেরি করিস না ফিরতে। আজ রাতে দাবা খেলবি? আমি আর তুই অনেক দিন খেলি না। হামজা হেলে দুলে বেরিয়ে গেল। জয় আরাম করে বসে গপ গপে বিরিয়ানি খেতে বসলো। বিশাল বিশাল হাতে বিশাল বিশাল লোকমা। তার খাওয়ার ধরন ভালো না। ভদ্র লোকেরা দেখলে এক শব্দে বলতো, অসভ্য জঙ্গলির মতো করে খায় জয়। গপ গপ করে এক প্লেট বিরিয়ানি খুব রুচির সাথে মনোযোগ দিয়ে খেয়ে ঠান্ডা রাতে ঠান্ডা ঠান্ডা বোতল নিয়ে বসলো। লতিফ কাকুতি ভরা চোখে তাকিয়েছে। হাত ধুয়ে জয় লতিফের প্লেটটাকে ইশারা করে বলল, যা রেখে আয়। লতিফ ভাই আর খাবে না। ভাই হাত ধুয়ে নেই। আমারও প্লেট ধুয়ে ফেল। আমার আমরাই তো যা করছেন করছেন, আর তো এরপর করার সুযোগ পাবে না। তাহলে আর কিসের কি? তখন আমরা ভাই ভাই আসেন মদ খেয়ে। জোর করে মদ পান করালো লতিফকে। নাক মুখ দিয়ে উঠে এলো তা। বিরিয়ানি উগড়ে এসে বুক জ্বলে ছাড়খাড় লতিফের। জয় গিলে যাচ্ছে ঢকঢক করে। বিশ্বাস করো জয়, মিনতি করে ওঠে লতিফ। তার চোখে মুখে আকুলতা বোধহয় জয়কে খুব আনন্দিত করলো। সে মাথা নাড়ল দুপাশে। আমি অবিশ্বাস করি না কাউকে। আপনারে করার কিছু নেই। আপনি সত্যি বলবেন, আমি শুনবো, বিশ্বাস করব। আপনি বলুন লতিফ ভাই, আপনি কি করে জানলেন ওই মেয়েটা সেদিন পলাশের রুপটপে দাঁড়িয়ে আমার মুখে থুতু দিয়েছিল, আর ওই মেয়েটা কাল ওই পরিত্যক্ত বাড়িতে এসেছিল? এসব আপনি কিভাবে জানলেন? আর কিছু আর বলার কিছু নেই লতিফের। তার রুহু কাঁপছে। জয় হাসলো। আপনারে হামজা ভাই আজ মাসের বেশি ছুটি রাখছে দলের যে কোনো কাম থেকে। কেন? কারণ আপনি নাকি আমারে বাঁচাইতে নিজ গুলি খাইছেন। বদলে হামজা আপনার চিকিৎসা করেছে, সব ধরনের এক্সট্রা নিরাপত্তা দিচ্ছে। আপনার জন্য মাঝহারকে মেরে শত্রুতা বাড়েছে, আর আপনি সেই মাঝহারের সাথে হাত মেলেছেন? ছি! অবশ্যই এর কারণ আছে। সে আপনাকে ডেকে বোঝাইলেন, হামজার পার্টিতে থাকলে এভাবেই জখম হতে হবে আপনাকে। অথচ আপনার জন্য যে মাঝারকে মেরে আমি আর হামজা সোসাইটির সকল সাইডে বদনামি আর শত্রুতা কামিয়েছে, এইটুকু দেখলেন না আপনি? স্যাঁ, ইজ্জতের আর রইল না শালা। মাঝহারের সাথে আপনি মিলে গুলি খেয়ে ওদিকে পলাশ খাওয়া ড্যাশ বাচ্চা দিমুখ পাগলা শালা সাওয়াল শালা সাওয়ালটাল সাইকো ভাবে যে আমরা কিছু বুঝি না, গু খাই। ও আমাদের হাতে রেখে আসলে মাঝারের সাথে কাজ করতেছে। সেদিন আবার ওই শালির জন্য একদম সরাসরি একটা বিরোধিতে লেগে গেল। আর এই সংকটময় সময়ে আপনি দলের সাথে ঘাতকতা করছেন? কন, এটা কি ঠিক? একটু থেমে ঘন ঘন মাথা নাড়ল জয়। নট গুড লতিফ ভাই। তার উপর আবার থুতুর ব্যাপারটা আমার ছেলেদের সামনে বলে আমার ইজ্জতের 11টা বাজালেন। লতিফ আজহারি করল। জয়, বিশ্বাস করো আমি যাইনি, মাঝার এসেছিল। আমি কিছু করিনি ওদের সাথে মিলে। খালি এইটুকু শুনেছি তুমি সেদিন ছিলে ওইখানে। তা তো জানি, কিন্তু 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 ছোটবেলায় পড়েছিলাম ছোট বালুকণা আর বিন্দুর জল মহাদেশ আর উপসাগর করে। আজও আপনাকে জানাইছি, কাল আপনি ওকে জানাবেন। এই ধারাবাহিকতা চলতে দেওয়া মূর্খতা হয়ে যাবে না। এজন্য কষ্ট করে এতদিন ধরে মাস্টার কমপ্লিট করলাম। তাছাড়া এসব ইস্যু না। ইস্যু হলো বিশ্বাসঘাতকদের নাকি আপনাদের সৃষ্টিকর্তা ঘেন্না করে। ব্যস্ততার সাথে কবিরকে বলল, এই শ্বশুরবাড়িতে কল করত, বল ক্লাবের পাশে এক পরিত্যক্ত বাড়িতে কিছু অপ্রীতিকর মাল মশলা পাইছি। স্যার, তাড়াতাড়ি পুলিশ পাঠান। ওসি সাহেব বোধহয় থানায় বসেই ঘুমাচ্ছিলেন। কল রিসিভ করলেন দেরি করে। জয় নিজেই ধরে লম্বা একটা সালাম করে খাঁটি শুদ্ধ বসে বললেন, স্যার, আমাদের ক্লাবের পাশে একটা বাড়িতে কিছু অপ্রীতিকর জিনিস পেয়েছি। অ্যালকোহল জাতীয় জিনিস পড়েছে, সাথে একটা লাশও আছে মনে হয়। ঘরের কার্নিশে কাপড়ে মুড়ানো মতো কিছু একটা আছে স্যার। বিশ্রী গন্ধ আসছে মানুষ পচার মতো। থাকা যাচ্ছে না ওই ঘরে। আমার ধারণা ওটা লাশ হবে। ঘরের এক কোণে কিছু ব্যাটিং স্টিক ও হকি স্টিক, চাপড় চাপারি, লাঠি ছুরি ইত্যাদি গাদা গাদা করা আছে। জয় হেলে দুলে হেঁটে গিয়ে রডের মাছ থেকে একটা কালো কুচকুচে রড তুলল। 2 চামচ মদ গিলে সোফার উপর বসে পড়ল। তখন ক্লাব ঘুরে 4জন ছেলে, বাকিরা খেয়ে বিদায়। লতিফকে ওরা শক্ত করে ধরল। টেবিলের উপর রাখা টিস্যু বক্স থেকে অনেকটা টিস্যু তুলে মুড়িয়ে যাবে না, এর চেয়েও বেশি টিস্যু লতিফের মুখে গুজে দিল। লতিফের চোখে পানি। চোখ দুটো বারবার অনুরোধ করছে ক্ষমা করতে। জয়ের খুব সুখ লাগছে। ভিকটিমের চোখে ভয় না দেখলে অত্যাচার করার মজা নেই। শরীরে সর্বশক্তি দিয়ে
হাতের রডটা দিয়ে লতিফের হাঁটুর ঠিক অস্থিমজ্জার উপর আঘাত করলো। গুংড়ে উঠল লতিফ, অথচ আওয়াজ এলো না বাইরে। হাঁটু ভেঙে বসে পড়লো, ছটপট করে উঠল মেঝেতে পড়ে। জয় লতিফের অপর পাশে ঠিক একই স্থানে হাঁটুর জোড়সন্ধির উপর কষে একটা রডের আঘাত লাগলো। লতিফ অজ্ঞান হবার আগে জয় মুচকি এসে আশ্বাস দিল, চিন্তা করবেন না লতিফ ভাই, আমি আপনার ভালোর জন্য এসব করতেছি। আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তার জোড়া লাগাতে পারবে না। আপনি হেঁটে হেঁটে আর ওর কাছে বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার মতো পাপ করতে যেতে পারবেন না। আমরা তো নষ্ট মানুষ, পাপ নিয়ে বেঁচেছি, কিন্তু এই যে আপনি আর পাপ করার সুযোগ পাবেন না, এই ব্যবস্থা করে আমি আজ একটা ভালো কাজ করলাম। তাছাড়া আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব, কথা দিচ্ছি। কবিরকে বলল, পুলিশ আপারে খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবে। তোরা লতিফ ভাইকে আব্দুর রহিম মেডিকেলে অ্যাডমিট করিয়েন। জ্ঞান ফেরার পর সরিস না ওর কাছ থেকে, আবার জবানবন্দি দিলে ফেসে যাবে। এত তাড়াতাড়ি মারা যাবে না আমার। রাহাতের সাথে ছেলেগুলো লতিফকে গাড়িতে বসিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। রয়ে গেল কবির। জয় রড দেখে এসে সোফাতে বসে আরাম করে, শরীর ঘেমে উঠছে, টিস্যু দিয়ে ঘাম মুছল। কবির আস্তে করে জিজ্ঞাসা করলো, ভাই পলাশ কি করেছিল মেয়েটার সাথে? মানে? আরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জসিমউদ্দিন নাকি 100টা ছাত্রীকে করে সেঞ্চুরিতে পাঠিয়েছিল। সেই ইতিহাস ভুলে গেছিস? ওই হিসাবে পলাশ কিছুই করেনি। ঢকঢক করে এক গ্লাস পানি গিলে ফের বলল, ব্রাশ আর পেস্ট নিয়ে আয় আমার জন্য একটা। শ্বশুর আব্বার সামনে মদের গন্ধ নিয়ে যাওয়া ঠিক না। জয় ঘষে ঘষে দাঁত মাজলো, একটু পারফিউম মাখলো শরীরে। কবি জিজ্ঞেস করলো, ভাই আপনি যে পুলিশ ডাকলেন, পলাশ ভাই জানলে কী হবে? মানে আপনি ছাড়া আর কেডা খবর দিতে পারে পুলিশে? আসলেই তো লাশ এখন ওই ঘরে আছে। আর্মিনের দোষ দিয়ে দেবো? কি কস? পলাশ পাগল, কিন্তু জানে আর্মিন ওই বাড়িতে গেছে, ওসব দেখছে। বলেই দেয় যে পুলিশে ওই শালি খবর দিয়েছে। যে বলিটা আগের বার দেয় নেই শালিরে, এবার দিয়ে দেখাবো। আমি এইচডি ছায়াছবি দেখব এবার। কবির জানি জয়ের কোনো কথায় আন্তরিক না, আবার যে কোনো কথায় আন্তরিক। সে যে কখন সত্যি আর কখন মিথ্যে বলে বোঝা যায় না। হাসতে হাসতে সত্যি আর আন্তরিক স্বরে মিথ্যে বলে। সে জিজ্ঞাসা করে, সত্যি ভাই না মিথ্যা? বিশ্বাস করলো কবির, কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করাই ঠিক, তবে মিথ্যে কথা বলে না। কিছুক্ষণ চুপ থেকে হুট করে কিছু মনে পড়ে গেল, এমন ব্যস্ত হয়ে বলে, ভাই ওই বাড়ির জমি তো আপনার নামে এখন, তাই না? তাই পুলিশ যদি জিগায় আপনাদের বাড়ির এরকম একটা ঘটনা কি করে ঘটলো, মানে ফেসে যাবেন। জয় উঠে দাঁড়ায়, তোকে কে বলছে জমি আমাদের? মানে ওই যে শুনেছিলাম আপনারা নাকি বিচার টিচার কইরা, আমি ভাবছি জমি আপনার দখলে শেষমেশ। জয় গা দুলিয়ে হাসলে, বাচ্চাদের মতো হাসলেন। রাজনীতি বুঝিস না রে পাগলা, জমি পলাশের, আজীবন ওই জমি পলাশের। কে জানি টাকা ধার নিয়েছিল, শোধ করতে পারেনি, তার বউ আর জমিটা ওর হয়ে গেছে। তাহলে ওই মহিলারা থাকতো যে, হা, ওসব গল্প বানানো ছিল। ওইখানে বেনিফিট পলাশ আর আমার সমান। পলাশ তার জমি ফাঁকা করে ফেললো সামাজিক উপায়ে, খুব যুক্তিযুক্তভাবে। আমরা কেউ জানলো না জমিটা পলাশের। আমি আর হামজা ভাই হিরো হয়ে গেলাম সেই সুবিধাগুলোর মাধ্যমে। লোকে ভালোবেসে ভোট দিয়ে দিল। এভাবে চলতে থাকলে সামনের সংসদ নির্বাচনে একটা আসন আমাদের, তবে জমির আসল মালিক পলাশ। এটা আর গোপন থাকলো না। হিন্দু ফিন্দু বলে কিচ্ছু নেই, পুলিশ আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝেছিস? কবির কিছুক্ষণ চুপ করে বসে রইল। এসব যখন ঘটেছে সে তখন দলের বিশিষ্ট কোনো মেম্বার ছিল না, এসবের কিছুই জানতো না। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলো, আপনি যে হুট করে এসব করতেছেন, পলাশ ভাই জানলে বা বুঝতে পারলে কি হবে, কিছু ভাবছেন? বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। জয় এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে অপর হাতে টেবিলের উপর থাকা ফোনটা তুলে হেঁটে বেরিয়ে যেতে যেতে জবাব দিল, না ভাবিনি, পরে ভাববো। তবে এখন থেকে নতুন করে খেলতে হবে আবার। অনেকদিন খেলি না, লোক আমাকে হালকাভাবে নিচ্ছে রে আজকাল। পুলিশ এসলো। স্থানীয় মানুষজন অভ্যস্ত এতে। মানুষজন গাজীপুরে যখন শিল্প এলাকা বলা হয়, এটাকে তবে রাজনৈতিক প্রশাসনীয় এলাকা বলে। পুলিশ আনাগোনা চলছে। জয়কে নিয়ে থানার পুলিশ ওসি বেলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িতে। এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করতো, তাদের ব্যাপারে বিশেষ কিছু জানা নেই কারো। এখন আর তারা থাকে না, কবে গেছে সেটারও জানা নেই। অসহ্য দুর্গন্ধ ঘরটাতে, লাশ পচা গন্ধ। এখন সেই সকল নেশাদ্রব্য অবশিষ্ট পড়ে আসে চটের বস্তা এবং মাদুরের উপরে। সকালে নাক চেপে ধরে ভেতরে ঢুকলো শুধু জয়বাতে। কনস্টেবলরা ঘরের এক কোণে ছাদে নিচের ভেতরে
কার্নিশের উপর থেকে মোড়ানো মানবদেহটার মতো বস্তুটি নামাতে শুরু করলো। বেলাল সাহেব গেলেন বেকারি কারখানার সেই পাতা ঝরানোর কাছে। তিনি দেখে যতটুকু বুঝলেন রক্তপুঁজ পড়ে আছে, মনে হচ্ছে কারো দেহ পুরনো কত ড্রেসিং করা হয়েছে। কিন্তু সে জিনিসটা বেলাল সাহেবকে হয়রান করে তুলল। সেটা হলো ঈষৎ আঠালো ধরনের অফ হোয়াইট পদার্থটা। হুট করে ওনার মাথায় জিনিসটা দেখে যা এলো তার ব্যাখ্যা খুঁজে পেল না। কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞাসা করলো, ভাই ওটা কি? না, আমি যা দেখতেছি আপনিও কি তাই দেখছেন? তুই কি দেখছিস? আমি তো একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি, যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলাই উচিত। এই মুহূর্তে রসিকতা জয়ের কাছে আশা করা যায়। কবির কিছুক্ষণ চুপ রইল। ফরেন্সিক কেউ আসবে বোধহয়। বেলাল সাহেব বাইরে অপেক্ষা করছেন। জয়, কবির এবং কনস্টেবল ঘরের ভিতর। কবির কৌতূহল দমাতে না পেরে ফের জিজ্ঞেস করলো, ভাই এই মার্ডারটা কে করেছে? আপনি? আপনি কি করে জানলেন এখানে লাশ আছে? না মানে আপনি? ভাই খুনটা আপনি করেছেন? না। প্রশ্ন একটা একটা করে কর, সব জমাট বেঁধে যাচ্ছে মাথার ভেতর। কবির চুপ রইল। বেশি কিছুক্ষণ পারল না। পুনরায় জিজ্ঞাসা করলো, তাহলে কে করছে জানেন? এতক্ষণ জানতাম না, এখন জানতে পারলাম। আমার মনে হয় আপনি আগে জানতেন। জয় হাসলো, মানে বেশ জোরে করে বলে ফেলেছিল। দ্রুত গলা নামিয়ে বলল কবির, মানে বুঝিনি। আপনি আবার কি করতেছেন ভাই? হামজা ভাই আপনারে দেখে রাখতে বলছে। এখন কিছু হইলে আমারে ছাড়বে না। কানের গোড়ায় প্যান প্যান না করে ওই জিনিসটা স্বল্প একটু আঙুলের ডগায় তুলিয়েন। প্রশ্ন উত্তর দিছি। সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করা কিছু ফায়দা হোক। কবির হতবাক হয়ে তাকিয়ে রইল। জয় বিরক্ত হলো, অমন ভ্যাবলার মতো চাইয়া আসস কেন বাল? নিজের ঢোক গিলা নাইলে পিটাইলে ঢোলে মারবো ধরে, তাও কোনো দুলাভাই বাজাবে না। আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মানুষেরে। আর ওয়েট, আমি মাস্টার্স পাস করিনি, করছি তো, যা স্বল্প একটু তুলে আন। ওয়াক থুচ্ছি, এসব ছোট কাজ করাবেন আমারে দিয়া? বিনা তেলে অমলেট পজিটিভ ভাবতে শেখ। যে পাল্টা ভাবছিস তা ওটা না, আমি নিশ্চিত। আর একটু নিশ্চিত হই, আন। কবির চোখ বুজে পদার্থটা তুলে এনে সামনে ধরল। সর্বপ্রথম কবিরের হাতটা টেনে জয় নাকের কাছে নেই। কবির নাকটা কুচকে চোখ বুজে জয় হাতটা ঝটকা মেরে সরে ফেলে। ওসি মারাইছে। একটা সাধারণ বিষয় ঘুরিয়ে পেঁচিয়ে ভেবে সমাধান বের করবার পারে না, সেই শালা থানার ওসি হয়ে বসেছে। তো আমরা ভালো হব কোন দুঃখে? এই হাবুলদের জন্যই তো ভালো হওয়া হয় না। তুই না হয় ঘাস খাওয়া গরু, ও তো ওসি। ও কেন উল্টোপাল্টা ভেবে বাইরে যাইয়া দাঁড়ায় রইল। আশ্বাস পেয়ে স্বাভাবিক হলো কবির। ভাই এইটা কি? মানে দেখতে তো আজে বাজে জিনিসের মতো দেখতে লাগছে অনেকটা। পদার্থটি দুই আঙ্গুলে ঘষে চেয়ে থেকে বলল, মেলাটোনিন লিকুইড। কি কাম মিটার এইখানে? এইটা কি করতেছে? লুডো খেলতে বসে খেলবি তুই? বিরক্ত মুখে চেয়ে আবারও বললে, এক ধরনের হরমোন লিকুইড। ওই শালা পাগল পলাশ। ওরে আমি শখ কইরা পাগল কই? শালার ভিতরে যতগুলো মানসিক রোগ আছে অতগুলো দুনিয়ার আবিষ্কার হয়নি। শালা ঘুমের সমস্যা আছে, ব্রেন থেকে ঠিকমতো হরমোন পায় না, পার্টিকুলার জহনহন করে। তারপর একেবারে চারটি বাট্টি গোল হয়ে যায়। খুন কইরা আলোর সামনে গেলে পাগল হয়ে যায় পুরো। এই লোকটারে মরার পর নিশ্চিত এইখানে বইসা এই হরমোন লিকুইড পুশ করছে, বেশ কয়েক বোতলে গিলছে, এরপর যাইয়া মরার মতো ঘুম পাড়ছে। পলাশ মারছে এই লোকটাকে? বাইরে বেরিয়ে আসতে আসতে বলল জয়, হ্যাঁ এইবার শিওর। ওই পাগল ছাড়া এরকম ধরনের মেন্টাল কেস নেই। আমার শালটান, ঠান্ডা জ্বর লাগলে তরু ঘ্যান ঘ্যান করবে। এবার একটু সমাজ সেবা করি, কি আর করার। কবির কেন জানি বিশ্বাস হলো না জয়ের কথাগুলো। সে পুরুষ মানুষ। পলাশ যদি মেলাটোনিন হরমোন লিকুইড ব্যবহার করে তো ওখানে পড়ে থাকার তো কথা নয়। কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞাসা করলো না। শাল এনে দিতে জয় তা পেঁচিয়ে নিল শরীরে। দাঁড়িয়ে রইল বাইরে। সমাজের অনৈতিকেরা বিচারে সে খুব তৎপর। তাকে দেখতেই এমনই লাগছিল। একজন নীতিবান বিপ্লবী ছাত্রনেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময়, অথচ একটু আগ্রহ পাচ্ছিল না পুলিশের বোকামি দেখতে। ইকুইরে শেষ হতে মাঝরাত। ফরেন্সিক স্পেশালিস্ট জিনিসটা মেলাটোনিন হরমোন লিকুইড বলে শনাক্ত করলেন। বেলাল সাহেব জিব্বা কামড়লেন। তিনি সিমেন্ট ভেবেছিলেন। তা জয়ের কাছে বলে হাসলেন এক দফা। তার বদলে জয় মুখে হেসে
মনে মনে দুটো খাঁটি বাংলা গালি দিল ওসি সাহেবকে। বাড়ির মালিক সেই হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কেউ জানে না এই বেয়ারির জমিটা আসলে কার। সবার জানা মতে কোনো সনাতন ধর্মী লোকেরা, যে এখানে বসবাস করে না, কিনেছে সালমা বেগমের কাছ থেকে, পরে আর ফিরতে চায়নি। সালমা বেগম উঠে চলে গেছেন এখান থেকে। এই কাহিনী জানানো হয়েছে মানুষকে, অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীটা এক এক রকমভাবে জানে। আসল কাহিনী কোনটা, অথবা তাদের জানাগুলো মাঝে আদৌ আসল কাহিনী আছে কিনা সে ব্যাপারে ধারণা নেই কারো। এলাকার লোকজন পড়ে আছে সেই জমি বছরের পর বছর। এরপর একদিন সালমা বেগম কিনছিলেন, থাকতে শুরু করেছেন কিছুদিন। অন্য এলাকায়, বিশেষ করে ভার্সিটির এলাকার লোক আর অন্যরকম কিছু জানে, কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয়া হিসেবে বহু আগের থেকে কাজ করতেন। ভার্সিটির এরিয়ারের ধারণা তিনি হয়তো এখানে থাকেন শুরু থেকে, এবং এই জমির পেঁচাকলে মেয়েটি খুব নৃশংসভাবে খুন হয়েছিল। খুন কমপক্ষে 4টা হয়েছে। এভাবে সাদা বস্তা মুড়িয়ে কার্নিশে তুলে রাখা হয়েছে। এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলে কেসটা সলভ হয়ে যাবে না। হতে পারে উনি বহুদিন আসেনি এখানে। তারপর এই পরিত্যক্ত জমিতে কোন বদমাইশে আড্ডা জমে বসেছিল। ওসির নজর ক্লাবের ছেলেগুলোর উপর পড়ল। তবে চেপে গেলেন তিনি। করলে গোপন তদন্ত করতে হবে। এদের সন্দেহ করে প্রকাশ্য করা যাবে না। হামজা জয় চতুর লেভেলে ছড়িয়ে আছে এতদূর। তারা প্রকাশ্যে অনৈতিকতা করে বেড়াবে না, অথচ ধরার ফাঁক থাকবে না। ক্লু একটাই, রক্তপোজ। এগুলো কার, কাকে ড্রেসিং করা হয়েছিল? মৃতদেহ নয়, কারণ মৃতদেহের কোনো ক্ষত নাই, তাকে দিয়ে মারা হয়েছে। নতুন মেয়র হামজা পাটোয়ারি, মাছ দিয়ে হামজা বাবা হুমায়ুন পাটোয়ারিকে ঘিরে বসে ওয়ার্কশপের কাজের ভার দিয়েছে। নতুন একজন পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজে হাতে রেখেছে। পুলিশ আজকাল পুলিশ নয়, তারা কাঠের আসবাবপত্র। তাদেরকে ঘরের যে কোনো স্থানে যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনীতিবিদ এবং সন্ত্রাসী না। অন্তুর পরীক্ষা ছিল আরেকটা, ভার্সিটি চত্বর গুঞ্জন। পরে জানতে পারে তার দেখা লাশটি ছিল সোহেলের, অর্থাৎ আখির বড় ভাই। অন্তু নিশ্চিত পলাশ সোহেলকে মেরেছে। ওরা তো বাড়ি ছেড়ে উঠে গেছে, তবু কেন মেরেছে? অন্তুর দেখা পদার্থটি নাকি হরমোন লিকুইড। এ ব্যাপারে অন্তুর সংশয় রয়ে গেল। আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার। সে বহুত অযাচিত বিষয়ের সাক্ষী। সহজ বাংলায় এক রহস্যবিদ হয়ে গেছে। এই ভাবনাতে হাসি পেল অন্তুর। হুট করে জীবনের ধারাবাহিকতা বদলে গেছে। এর শুরু কোথায়? যেদিন জয়ের সাথে দেখা হলো সেখান থেকে বোধহয়। পাড়ার লোকে জানে আমজা সাহেবের জমি নিয়ে ভাইয়ের সাথে ঝামেলা চলছে। আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে। কথাটা রাবেয়া বলে এসেছেন প্রতিবেশীর সাথে। তারা যেহেতু এই ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় পুরো একটা দিন থাকবেন না বাড়িতে, প্রতিবেশী একটু নজরে রাখতে বলে এসেছেন বাড়ির উপর। মেয়েটা একা থাকবে, কোথা থেকে মুসিবত এসে পড়বে আল্লাহ ও ছাড়া কেউ থাকবে না রক্ষা করার জন্য। আমজা সাহেবের মানসিকভাবে কেমন আছেন তা গাম্ভীর্য শেষ করে বুঝে উঠটার নামে। শারীরিকভাবে চলার মতো, শরীরে বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে, কড়া ডোজের ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক ওনার শরীরে সমস্ত জীবনশক্তি শুষে শুধু খোসাটা ছেড়ে দিয়েছে যেন। ডাক্তার রিলিজ করার সময় বলেছেন ওইসব স্থানে একসময় জমাট বাঁধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে। রক্তচাপ অতিরিক্ত বেড়ে গেছে ওনার। রোজ দুবেলা অমনিসি 40 মিলিগ্রাম ট্যাবলেট খেতে হচ্ছে, সাথে ঘুমের ওষুধ। অর্থাৎ স্বল্পক্ষণিক আরও বাড়লে ব্রেন স্ট্রোককে অ্যাটাক হতে সময় নেবে না। অন্তু নিজ হাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে রুমে এসেছিল সুই নিতে। ওনার পাঞ্জাবির কলার একটা বোতাম ছিঁড়ে গেছে। তখন অন্তি গেল রুমে। বহু বছর পর এলো। অন্তু সহজভাবে নিতে পারল না ব্যাপারটা। বিছানায় বসতে প্রশ্ন ছিল আন্তিক। মানুষ দেনার দায়ে পড়লে কুকুর হয়ে যায়। আন্তিক নির্লজ্জের মতো হাসলো। বউ যদি বাপের বাড়ি থেকে এক পটলা গয়না এনে দিয়েও বলে, নাও এগুলো দিয়ে ব্যবসা করবে, যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া, বউ খেতে দেওয়ার মুরত নেই, তাহলে বোধহয় হয়। তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ। আমি বুঝতে পারছি না আজ বা কি এমন বদলেছে যে তুই বদলে গেছিস। এই তো 2 দিন আগেও কথা বলতি না, হুট করে কি নতুন নাটক শুরু করলি? অবশ্য লাইফে বিনোদন দরকার, দে একটু তুই বিনোদন। আব্বু, তোমার মেয়ের মুখের ভাষা এত কঠোর কেন? আমজা সাহেব কথা বললেন না। আন্তিক বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল। পায়ের উপর পা তুলে শুয়ে আছে। ওই যে একটা কথা আছে না, মেহনত করো চুপচাপ, এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতা। হু হু করে হেসে উঠল আন্তিক। আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম একবার সফল হলে আব্বুর কাছে
যে অপরাধ করেছি সফল হয়ে বুক ফুলিয়ে দাঁড়াবো। আব্বু, আমি ততটা অপদার্থ নয় যতটা তুমি ভেবেছিল। কিন্তু শালা কপালটার পাল্টি বেজি দেখাচ্ছে। পলাশের ছেলেদের চাঁদা দিতে আরও ঘর থেকে নিয়ে যেতে হয়েছে। পুঁজি খেয়েছে, আমাকে খেয়েছে, মাজিয়া আরও যে কী কী এনে দিয়েছে সেসব বিক্রি করে নিয়ে গিয়ে দিয়েছে, অথচ ওদের খোঁতার মেটে নেই। আমার এসব ব্যর্থতা, হতাশা তোরা কেউ না জানলেও মেয়েটা জানতো, সব সহ্য করতো। আর এই কৃতজ্ঞতায় ও সব অসভ্যতা আমি সহ্য করে গেছি। এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি। লজ্জায় দুবার মরার চেষ্টা করছি। তাতে তোদের উপর মার্জিয়ার ক্ষোভ আরও বেড়ে গেলো। মেয়েটা বহু ত্যাগ করে এই সংসারে এসেছে আমার অবস্থা থেকে। সেসব একসাথে সইতে সইতে কবে যে এমন জাহিল নারী হয়ে উঠছিল, মাঝে মাঝে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে আমার এই হাল দেখে। আমার এই অবস্থার জন্য আব্বুকে দায়ী করতো। আব্বু নাকি কঠোর গম্ভীর, তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্য বলতে পারিনি। বোনের গহনা এনে দিয়েছিল ব্যবসা করার জন্য। ওর বোনের শ্বশুরবাড়ি থেকে তালাক দেবার কথা বলেছিল গহনা ফেরত দিতে না পারলে। অন্তু এতক্ষণ নির্লিপ্ত তা ভেঙে তাকালো অন্তিকের দিকে। এই নিয়ে একদিন উল্টোপাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে। মার্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে, আন্তে কিচ্ছু বলেনি সেদিন। বেশ কিছুক্ষণ আপন মনে পেঁচাল পেরে উঠে বসলো অন্তিক, ঝুঁকে বসে পড়ল। আমি বোধহয় পাগল হয়ে গেছি রে অন্তু। আমার কোনো কিছুতে কোনো রিয়াকশন নেই, না লজ্জা, না সম্মান, না কোনো হেলদোল। যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগে আমার জীবন খেলার। বোনকে পুরুষ দিয়ে ছুঁয়েছি, বাপের মন ভেঙেছি, পড়াশোনা সেরেছি, সব ছেড়ে ছুড়ে যে মেয়েটাকে ঘরে এলাম তাকে অবধি ধ্বংস করে ছেড়েছি। আমি আত্মহত্যা করলে কি পাপ হতো? মহাপাপ হতো রে অন্তু। না, হতো না। আত্মহত্যা কোনো পাপ নয়, ওটা একটা সাহসের হিসাব। কঠিন সাহস না করতে পারলেও কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না। তুই আর আমি একসাথে সুইসাইড করবো, কেমন? একা করলে মজা পাবো না, তুই সঙ্গে থাকলে মরতে ভালো লাগবে। অন্তুকে দেখলে অন্তিক। কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে, আবার কেউ অন্তুর মতো নিষ্ঠুর ঢোক গিলে নিজেকে। সকাল 8টার সময় বেরিয়ে গেল সকালে। আমজাদ সাহেব অন্তুকে বললেন, দরজায় আটকে পড়তে বস, বিকেলে ফিরে আসবো আমরা। যতদূর দেখা গেল গলির মাথা অবধি চেয়ে দেখল অন্তু আব্বুর ধীর পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য। পড়ায় মনোযোগ পেল না, কেমন যে এক অস্থিরতা ঘিরে ধরছে। ঘুরে ফিরে পলাশের রূপটপের চোখের সামনে ভেসে উঠল। নফল নামাজে বসতে ইচ্ছে করল না অন্তুর। গোসলের পানি শরীরে ঢালার সময় প্রতিটি পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন। অদ্ভুত এক আশঙ্কা আঁতকে ছটফট করছিল ভেতরটা। কোনো কিছুতে মন টিকছে না। আশপাশটা ঠিক তেমন গুমোট হয়ে গেছে। কালবৈশাখী ধেয়ে পরিবেশে যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বিরাজ করছে। ধূপ করে একটা শব্দ হলো কোথায়। ট্যাপের পানির আওয়াজ তা প্রকট হলো না কানে, তবে কানে এলো ঠিকই। শরীরে এক প্রকার কম্পন টের পেল অন্তু। গোসলটাকে তার বিষাক্ত লাগছে। কিসের গোসল করছে আল্লাহ পাক জানে। গোসল পানি শরীরে এমন জ্বালাই ধরে। গেটে ধুমধাম আওয়াজ হচ্ছে। করাঘাতগুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়েছিল। অন্তু সম্মতি পেয়ে দ্রুত শরীর মুছে শুকনো কাপড় পরতে লাগলো। কারা এসেছে? এদিকে গেট ধাক্কানোর মাত্রা ক্রমশ বিকট হয়ে এসছে। অন্তু কোনো রকম মাথায় গামছা পেঁচিয়ে তার উপরে ওড়না দেহে পেঁচিয়ে নিয়ে ব্যস্ত হতে না। পলাশের ছেলেরা এসেছে। সে দরজায় কান বাঁধল। বেশ লোক জমেছে আজকাল। তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটু কিছু হলে মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসেন। দুটো শ্বাস ফেলে গেট খুলল সে। হাতটা থরথর করে কাঁপছে। কি আশ্চর্য! অন্তু বুক ভরে দম নিল। জয়ের ক্লাবে ছেলেরা দাঁড়িয়েছে। কবিকে অন্তু চেনে। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে। অন্তু বেশ বিনয়ের সাথে বলল, কেন এসেছেন আপনারা? কিছু হয়েছে? জয় ভাইকে ডাকতে এসেছি, একটু দেখে দেন। রাহাত বলল, তার অভিব্যক্তি একদম সহজ সরল। অন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, জি, বুঝতে পারছি না। জয় ভাইকে ডেকে দেন, কাজ আছে ক্লাবে। কতক্ষণ হলো ভেতরে ঢুকছে, বলেই আমরা আসছি। অন্তুর হাতের আঙ্গুলের ডগা লাফাচ্ছে, হাতের তালু ঘেমে উঠছে, বুকের ভেতর টিপটিপ করছে। সে মুঠো করে তার কামিজ চেপে ধরে বলল, মস্করা করার মতো মেজাজ নেই আপাতত আমার। আপনারা কি বলছেন বুঝতে পারছি না, অথবা এরকম কোনো ইঙ্গিত বুঝতে চাইছি না। রাহাত জয়কে ডাকতে ডাকতে ভেতরে এগিয়ে এসে যেতে, এই যে ছোট আপু, আপনার সাথে আমাদের মস্করার সম্পর্ক নেই। জয় ভাই ঢোকার আগে বলেছিল একটু পর জানি ডাকি। ক্লাবে ঝামেলা হয়েছে, ওনাকে দরকার, একটু ডাকেন ওনাকে।
চলে যাইতে বললে চলে যাচ্ছি, কিন্তু ওনাকে জানানো খুব দরকার। খবরটা জানিয়ে চলে যাব, কিন্তু তবু ডাকেন একটু। ঘুমাচ্ছে নাকি? রাহাত পারফরমেন্স ভালো না, সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে। অন্তু মাথায় যেন টকবকে আগুন জ্বেলে উঠল। ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে। কেউ কেউ নিজেদের মধ্যে সমালোচনা শুরু করে দিছে, কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার জন্য। অন্তু অনেক কষ্টে সামাল দেয় নিজেকে। তো আপনার ভাষ্যমতে আপনাদের জয় আমিরের বাড়িতে ভেতরে থাকার কথা। রাহাত আর কথা বলল না। আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু, জয় ভাই, জয় ভাই, ঘুমায় গেছেন নাকি? অন্তু না শিউরে উঠল। বাড়াবাড়ি করবেন না, ধৈর্যের একটা নির্দিষ্ট পরিমাণে বহন করি আমি। এখান থেকে জুতো দিয়ে পিটিয়ে বের করব লোকে আপনাকে। নাটক না করে বেরিয়ে যান। অনুমতি ছাড়া ভেতরে ঢুকছেন কোন সাহসে? রাহাতের কান অবধি পৌঁছালো না সেসব। তার চোখে মুখে আত্মবিশ্বাস ভর্তি, গাম্ভীর্য ও দৃঢ়তা। সে আবার ডাকে, জয় ভাই, ঘুমায় গেছেন নাকি? জয় ভাই। অন্তুর মাথা ফাঁকা লাগছিল। সে জানে ভেতরে কেউ নেই, তবুও বুকের ভেতরে ধূপধাপ আওয়াজ হচ্ছে। রাহাতের চোখের মুখের আত্মবিশ্বাস তাকে ভঙ্গুর করে তুলছে। সামনে আগ্রহী জনতার মুখের তাকিয়ে তার শরীরে কম্পন উঠে যাচ্ছিল। জয় বেরিয়ে এলো ভেতর থেকে। সবে ঘুম ভেঙেছে তার। সে হাই তুলল একটা। অন্তু দেখলো সেটা কৃত্রিম। জনগণ তা বুঝলো কেবল। জয় ঘুম ঘুম করে বলল, কি সমস্যা? এত ডাকাডাকি কিসের? অন্তু জমে গেল। তার মস্তিষ্ক হৃৎপিণ্ড এক্ষেত্রে কার্যক্ষমতা হারালো। জয়ের পরনে শুধু একটা 3 কোয়ার্টার প্যান্ট। সেই প্যান্টের উপর দিয়ে নিচের আন্ডারওয়্যারের স্বল্প কিছু দৃশ্যমান হয়েছিল। নীলচে কালো শার্ট হাতে ছিল, গায়ে কিছু নেই। তা কাঁধে রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে এসে গেটের কাছে দাঁড়ায় জয়। দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটা, এবং তার স্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অন্তু মনে হচ্ছিল সে মরে গেছে। আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গের মতো বাতাসে আশ্রে পড়ল। জয় অন্তুকে জিজ্ঞাসা করলো, কী ব্যাপার আমরিন, এত লোকের ভিড় কেন, কী হয়েছে? অন্তু নির্জীব হয়ে গেল। লোকেরা এবার একে একে নিজেদের মূল্যবান বক্তব্য পেশ করলো। সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা। আরে, এটা যে মেম্বারের ভাগনা না জয়? ও, ঘ্যামটার তলে খ্যামটা চলে, মানসি কি আর এমনি কয়? এই যে শোন সকগলি, আজগা যা দেখা কিচ্ছু নতুন না। আমরা একদিন হেরে বাড়িতে যাইয়া ওই পোলারে দেখছি। ছেলির মা কত আদর করে খাওয়াছিল, ছি ছি। ধুর মাস্টারে মাইয়া, ছু। আবার মুখোশ পইরা বেড়ায়, কাউরি মুখ দেখায় না। ভণ্ডামি দেখছো? ঘরের ভিতরে যদি প্রতিদিন এমনি বেটা ছেলে পাওয়া যায়, হের আবার বাইরে কারে মুখ দেখাবে? দরকার তো নাই, নষ্টামি তো ঘরের ভিতরে চলে। একজন লোক জিজ্ঞাসা করে মহিলারে, আগে দেখছি নাকি এই চেংড়ি রে? মানুষের জয়েরে। মহিলা তাচ্ছিল্য করে একদলা থুতু ফেলে, আর চোখে উদ্দেশ্য তার অন্তুর উপর। হ্যাঁ দেখেছি, ওর মায় তো আব্বা আব্বা কইরা খাওয়াইছিল আমারে। ঢুকতে তৈয়ারি বাইয়ে গেল, ওর বাপ আইলো, হে ভিতরে চলে গেল, কিচ্ছু কইল না। ওই দিনে সন্দেহ হয়েছিল। আবার এই ছেড়ি সেদিন দেখলাম মুখোশ না পইরা বাইরে ঘুরে আসলো। অন্তু চোখ বুজে সজোরে শ্বাস টেনে নেয়। জয়ের ভাষ্যমত ভবিষ্যৎবাণী মিথ্যে হয় না। এক রত্তি ভুল বলে না জয়। ওর তো গণক হওয়া উচিত। সেদিন পলাশের সাথে হাসতে হাসতে কি চমৎকার করে বলেছিল, তুমি আমারে থুতু দিলে আমরিন, লোকে তোমায় থুতু দিবে, সত্যি বলছি। জয়ের প্রতি মুগ্ধতায় অন্তুর দু চোখে ভিজে উঠো অন্তুর। এই লোকের এত জেদ, নিজের অপরাজয়ের অনৈতিকতা, শক্তির উপর এত দম্ভ, এত ওর কুটিলতা। আর শক্তির তো অগাধ, বাঁচাতে পারে, মারতেও পারে। যেদিন বাঁচিয়ে এনেছে আজ মরার জন্য। ঠোঁটের কিনারা হাসি ছলকায় অন্তুর। বহুবার সতর্ক করেছে জয় ওকে, অথচ খুব হালকাভাবে নিয়েছে সে। ভার্সিটির প্রতিবার জয়ের চোখে তাকিয়ে রুহু কেঁপে উঠল, পরে ভুলে যেতে জয়ের নির্লিপ্ত থেকে। অথচ জয় বলেছিল সে থাবা দিয়ে ধরতে দেবে না, কুকুরের ছ্যাঁচড়ামির মতো ধীরে সুস্থে নির্লজ্জতা সাথে ধরবে। ঝরঝর করে ঝরে পড়বে অন্তু। অন্তু অবাক হলো সবচেয়ে বেশি সবার অভিনয়ে। বাস্তবতার চেয়ে বেশি বাস্তব তাদের অভিব্যক্তি। সাজানো পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলেছে ওদের অভিনয়। এক বৃদ্ধা এগিয়ে আসেন। এই ছেড়ে এক ঘরে কারো বাপু সকলে, এই পাড়ার বদনাম করব। ও ছেড়ি এত দেহি পদ্মা করো, তোমার পদ্মার উপরে থুতু। ঘরে বেটা মানুষ শুইয়া রেখা বাম্মায় গেছে কোণে, ছি ছি। বাপের জন্মে এসব দেখিনি। অন্তু চুপচাপ দাঁড়িয়ে শুনে সবার মূল্যবান বক্তব্য। কেউ কেউ বলছে, এই জন্য তো কই দরজা খুলতে এত দেরি লাগতেছে কেন? সেই কখন থেকে আইসে এই স্যারাগুলো ডাকতেছিল, খোলে না তো খোলেই না। অন্তুর বিয়ে নিয়ে এসেছে বহু লোক বহুবার, কিন্তু
অন্তু অপমান করত অথবা প্রত্যাখ্যান। তারা আজ কেন ছাড়বে? মহিলা এসে এক থাবায় অন্তুর মুখ থেকে ওড়নাটা টেনে খুলল। বেরিয়ে আসে সদ্য গোসল করে গামছাটা মেরানো ভেজা মাথায়। সকলে কয়েক সেকেন্ড হা করে হিসাব মেলায়। তারা দৃঢ় বিশ্বাসে ফেটে পড়ে। চমৎকারভাবে প্রমাণ হয়ে গেলেও তাদের কাছে অন্তুর নোংরামি এতক্ষণ সন্দেহ ছিল তার, এবার আর রইল না। নষ্টামি করে লাং লইয়া শুয়ে আবার গোসল করে বেড়েছে। গুঞ্জন উঠল, ও তাহলে কুকাম করে লাঙ্গেরে বিছানায় শুয়ে রেখে ফরজ গোসলে ঢুকছে মা ড্যাশ। এরপর সেখান থেকে বাহির হইয়া আইছে। ওরে সিসি, রব উঠল মন্তব্যের। অন্তত মোড়ানো গামছাটা মাথায় রাখতে চেয়েও পারল না। মহিলা টেনে হিঁচড়ে খুলে ফেলল গামছাটা। পিঠ বেয়ে ছিটকে পড়ল ভেজা চুল, লম্বা চুলগুলো। কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রইল অন্তু। সে অবাক হচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া আসছে না, কান্না পাচ্ছে। জয় একটা সিগারেট ধরছে। অন্তু না তাকেও টের পেল জয়ের চোখ দুটো হাসছে, খেলানোর মতো নাকের পাটটা ফুলে উঠছে, আবারও ভুরুজোড়া অহংকারে পুরো হয়ে উঠছে। জয় খারাপ কিছু করার পর খুব সজল হয়ে ওঠে। সে যেন খানিক জীবনী শক্তি পায়। তার খারাপ হওয়ার পিছনে কোনো কারণ নেই, সে খারাপ তাই খারাপ। অনেক লোক জমেছে খেলা দেখতে। একে বিদ্ধ হই হই করে উঠল, ওই ওই তুমনে তোমারা কি এমনে দাঁড়াইয়া ওই মা ড্যাশে ঢং দেখবি? চুল না কাইটা বাহির করে দেয় বালাই দেশ থেকে। কেউ কেউ পরামর্শ দিল, শরীয়তের বিধান অনুযায়ী ব্যভিচারের শাস্তি মাটিতে গলা অবধি ফুটে ৮০টা বেত্রাঘাত। অন্তু তাদের আলোচনা খুব মনোযোগ করে দেখছিল এবং শুনছিল। অন্তু দিকে তাকালো জয়। চোখাচোখি হলো দুজনে। অন্তুর ঠোঁট দুটো হেসে উঠল, যে কেউ দেখতে পাবে কিনা সেই হাসি। তরল রক্তের মতো চিকচিক করছে সেই হাসি অন্তুর চোখের তারায়। পুরুষ এবং কলঙ্ক এই দুটো শব্দ একসাথে হয় না কখনো। কলঙ্ক শব্দটি নারী সত্তার জন্য প্রযোজ্য কেবল। পুরুষ কলঙ্ক বইতে জন্মায় না, তারা স্বাধীন এবং আমরণ কলঙ্ক বিচ্ছিন্ন। একই পাবের মাসুল নারী ও পুরুষ হলে ভিন্ন হয় এই সমাজে। নারীর মসৃণ চামড়া বরং কলঙ্কের জন্য অনুকূল পদার্থ লেগে থাকে। নারীর কলঙ্কের জন্য নারীর কলঙ্কের মতো চুম্বকের মতো আকর্ষণ। একটা নির্দিষ্ট দূরত্বে দুটোকে আনলে দুটোই ছিটকে এসে পরস্পরের দেহে লেপটে যায় চিরতরে। জয়ের ক্ষমতা অসীম, তার দিকে আঙুল তোলার সাধ্য কারো নেই। তারা অন্তুর গায়ে কলঙ্ক এবং জয়ের সঙ্গে অন্তুর গায়ে ছিটিয়ে দিল। মৌলভী সাহেব এলেন, সব শুনলেন, বেশ কিছুক্ষণ চুপ রইলেন। হামজা এসে বসেছে, তাকে চেয়ার দেওয়া হয়েছে মৌলভীর পাশে। অন্তুর খোলা চুলগুলো শুকিয়ে গেছে। আজ সবাই প্রাণ ভরে অন্তুকে দেখছে। মাস্টারের মেয়েকে সব সেই ছোটবেলায় দেখেছিল, এরপর বহু বছর আর কেউ দেখেনি। অথচ মাস্টারের মেয়ে যে ঘোমটার তলে তলে নষ্টামি করতে পারে তা কেউ আন্দাজ করতে পারে না। কতবার তারা মাস্টার্সকে বলেছিল ভার্সিটিতে না পড়িয়ে বিয়ে দিয়ে দিতে, মেয়েটার দেমাগ ছিল বেশি। আজ পশু হয়েছে তো। পরপুরুষেরা মন ভরে দেখলো অন্তুকে। ফর্সা শরীরে খয়েরি রঙের ঢিলে ঢালা সালোয়ার কামিজ, ওনাটা গায়ে আছে কোনো মতে, উস্কো খুস্কো লম্বা চুলগুলো পিঠে অবহেলায় ছড়িত। হামজার পরনে সাদা ধবধবে পাঞ্জাবি, মেয়েও সে। তার মুখটা কঠিন। মৌলভী সাহেব বললেন, যেহেতু অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়েছেন, সেই শরীয়ত হিসাব বিধান হইলেও দুজনকে দৌড়মা মারা, মরে গেল, বেঁচে থাকলে পাপ মুক্ত। একে অপরের দিকে চাওয়াচাই করলো লোকেরা। এইসব আগেরকার দিলে হতো, এখন উঠে এসেছে। মানুষ প্রকাশ্যে অকাম করে ফেলেছে, তবুও পাড়ায় তো বোর্ডিং বা হোটেলে না। সবার আলোচনা একই রকম, তারা একটা বিহিত চায়। আর তারা সকলের মাঝে একটা চাপা ক্ষোভ বোধহয় জয়ের জন্য কাজ করছিল। জয় খারাপ তা সবাই জানে, অথচ ভয়ে কেউ মুখে আনলো না, বোঝাতে চাইলো না কিছু। অন্ত আকাশের দিকে তাকায়, কয়েক প্রাণ ভরে আব্বুকে ডাকলো। কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন হয়নি তাকে ব্যভিচারিণী বলার জন্য। জয়ের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসা অন্তুর ভেজা চুল যথেষ্ট। আব্বু আসবে বিকেল বা সন্ধ্যায়। অন্তু চায় তার আগে তাকে মেরে ফেলা হোক। এতক্ষণ তার একটা শব্দ শোনেনি কেউ, বা বলার সুযোগ দেয়নি। সে আর বলতে চাইল না। কলঙ্ক এখন অপমানিত হলেও মুখে একটা দাগ ও রটনা থেকে যাবে, সবচেয়ে ভালো হয়ে মরে গেলে। অন্তুর খুব খুশি লাগছিল। বেশ কিছুক্ষণ নীরবতা পুরো জনতার মাঝে। তা ভাঙল হামজা। মৌলভীকে বলল, আর বিকল্প নেই যে? আপনাদের ভাষ্যমতে যা হওয়ার হয়ে গেছে। কোনো গ্রহণযোগ্য শাস্তি বা মীমাংসা আছে? কিছুক্ষণ চুপচাপ কাটলো। এরপর একজন বৃদ্ধ লোক এগিয়ে আসে হামজার দিকে। বৃদ্ধদের মধ্যে সামাজিক কর্মের একটা মাধ্যমে হামজার বেশ খাতিরেছে। লোকটা হাইকোর্টের সাবেক উকিল। তিনি যেন রাগত স্বরে তাচ্ছিল্য করে চট করে বললেন, কি আর করার, যা ঘটনার বিবৃতি এসে বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যান। সকলে সপ্রতিভূত হয়ে উঠল। এই পদ্ধতি তো চলমান দেখছে। দৌড়মা মারার প্রচলন
এবং কাল চলে গেছে। এখন কেউ অকাম করলে ধরে বিয়ে দেওয়া হয়। হামজার নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে অথচ চট করে বলে উঠলেন, ধরুন যদি দিয়ে দেই, আপনারা তা গ্রহণ করবেন, সম্মতি দেবেন, সিদ্ধান্ত আপনাদের হাতে। অন্তু হৃদয়যন্ত্রটা লাফিয়ে উঠল। হামজা অতিরিক্ত চতুর, তা বলার অপেক্ষা রাখে না। সে এত চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করছে, মানুষ এতক্ষণে তাকে মহান ধরে নিয়েছে। বৃদ্ধ বললেন, বিয়ে দিতে চাও তুমি? আমার যদি আপত্তি না থাকে মেয়েকে জয়ের ঘরের বউ তুলতে, যা করছে জয়ের সাথেই করছে, আপনাদের মতামত কি? অন্তর মাথাটা ঝিনঝিন করলো। সকলের মাঝে গুঞ্জন উঠলো। মনে হলো বেশ পছন্দের হলো বিষয়টা। জয় গর্জে উঠল হামজার কানে, পাগল হয়েছে তুমি? এই শালির মেরে গলায় দড়ি দিয়ে মরবে, তবু দেখা যাচ্ছে আমারে কবুল করবে না। আমি ওরে বিয়ে করতে পারবো না, ওর সাথে আমার পোষায় না। আমার ওর মাঝে বিশাল ঘাপলা আছে, মাঝে কাহিনী জটিল। এসব বাদ দাও, অন্য কিছু করো। হামজার কানে গেল না সেসব। অন্তু হুড়মুড়িয়ে মৌলবীর সামনে যায়। হুজুর, আমার কিছু বলার আছে, আমার কথাটা শুনুন। আমি উদ্ভ্রান্তের মতো ঢোক গিলল মেয়েটা। আমি কিছু বলতে চাই। মৌলভী অপ্রস্তুত হয়ে পড়লেন। অন্তু অনুমতির অপেক্ষা করে না। বিশ্বাস করেন, এমন কিছু হয়নি। যা দেখেছেন আপনারা সব চোখের ধাঁধা। মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা। আপনাদের যা দেখাতে চাওয়া হয়েছে আপনারা তাই দেখেছেন। আসলে এমন কিছু হয়নি। কৌশলের কাছে হেরে গেছেন আপনারা। এখানে নিখুঁত একটা ট্রিক্স খাটানো হয়েছে। কারো কানেই গেল না যেন অন্তুর ভারী শব্দের কথাগুলো। অন্তু শিক্ষিত মার্জিত যুক্তিতর্কের কথা হিতে বিপরীত কাজ করতে শুরু করলো। অন্তু থামে না, বলে, জয় আমির আমাদের বাড়িতে কি করে ঢুকেছে সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণা আমার নেই। আমি গোসলে ছিলাম, তাই গেট খুলতে দেরি হয়। জয় আমির ভেতরে কি করে এলো সেটাই অস্পষ্ট আমার কাছে। উপস্থিত জনতা বিরক্ত হয়ে গেল। তো কি চাইছেন? মানে এসব নাটক দিয়ে কি বোঝাইতে চেয়েছে ওইটা কও। এই শরীরে কেউ ধরেন তো। অন্তু গর্জে উঠলে, আমি কোনো পাপ করিনি, আমি বিয়ে করব না। আপনারা জুলুম করছেন আমার উপর। থুতু থপ করে একদলা থুতু এসে পড়ে অন্তুর গলার কাছে। জয় অসন্তুষ্ট চোখে বুঝে ফেলে চোখ। ইস, অল্পের জন্য থুতু মুখে লাগেনি, আর একটু উপরে ফেললে মুখে পড়তো থুতুটা। অন্তুর ছোড়া থুতু জয়ের চোয়ালের উপর দিয়ে চোখের কিনারে ঘষেছিল। মহিলাটি ঠিক মতো থুতু দিতে জানে না। মহিলাকে কিছু অশ্রাব্য গালিগালাজ করলো জয়। জয়ামির অবরুদ্ধ নিষেধ পর্ব 19। পুরো গল্প প্লেলিস্টে।